গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে সকালবেলায় একেবারে ঘুম থেকে উঠেই ঝটপট করে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। দেখো, ঘর ঝাড় দিয়ে ঘরটরগুলো মুছে নিচ্ছি। আজকে না বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার বিছানায় শুয়ে থাকলেও বারবার মোবাইলের দিকে টাইমটা দেখি যে কটা বাজে। একটু দেরি হয়ে গেলেই ব্যাস সব কাজে দেরি হয়ে যাবে। আমাদেরও বিছানায় শুয়ে আছে, তার মধ্যেই আমি ঝটপট করে ওই দিকের বেডরুমটাও মুছে নিলাম, ডাইনিং রুমটাও মুছে নিলাম। ছেলের ঘরে এখন আর ঢুকলাম না, কেননা ঘর মুছতে ঢুকলেই আওয়াজ পেলেই বলবো, ও মা তুমি একটু পরে মুছতে পারো না, এরকম শুরু করে দেবে। তা বেডরুম, ডাইনিং, ঝুল বারান্দা সমস্ত কিছু মুছে একেবারে চা করে কর্তামশাইকে ডেকেছিলাম। তা ওকে চা দিয়েছি, আমিও চা খেয়ে নিচ্ছি। তারপরে ঠাকুর ঘরে যাব। ঠান্ডাটা তো এখনও কমেনি, একটু আছে। আর নাকের ফোড়াঠোড়াগুলো নাকের ওপরে যে ফোড়াটা কমেছে, আর নাকের ভেতরে যে জট্ঠসা, সত্যি সর্ষের তেল দিয়ে বেশ উপকার হয়েছে, বেশ তাড়াতাড়ি দেখলাম কমে গেছে। এখনও দোকান খোলেনি, ঘরে বসে বসে নিউজ দেখছে আমাদেরও। আর আমি সকালে উঠে ঝাঁট দিয়ে ঘরটরগুলো মুছে নিয়েছি, কিন্তু সিঙ্কে বাসন রয়েছে, অল্প কটাই রয়েছে, বেশিরভাগ বাসনটাই ধোয়া রয়েছে। আর বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে, বলা যায় না, আবার বৃষ্টি আসতেও পারে। আসলে নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর যারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। কালকে মহালয়া গেছে, আজকে কামডাউন শুরু হয়ে গেছে। হ্যাঁ, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা হচ্ছে, তাই তো মহালয়া থেকে। তা চলো, কাজকর্ম তো কিছুটা করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। করে ঝটপট স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। সেখানে তো অনেকটা সময় লাগবে। মা লক্ষ্মী বসে আছে, তাকে পরিষ্কার করব। এখানে আমাদের ওর সঙ্গে দু একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে। আসলে কি বলো তো, ও তো দোকানে যাচ্ছে। তা আমি বললাম, দেখো আমি কিন্তু এরপর স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব, তা যদি ডাস্টবিনওয়ালা আসে বাসিটা বাজায়, তাহলে তুমি একটু এসে ওপর থেকে ওগুলো নিয়ে গিয়ে দিয়ে দেবে। বলে, আমি কি করে দেবো, আমি তো দোকানে থাকবো। আমি কেন, আমি যদি ঘরে থেকে দিতে পারি, তুমি দোকানে থাকলে দিতে পারবে না? আর আমি তো ঘরে থেকে তোমাকে দিতে বলছি না, যেহেতু আমি যদি ঠাকুর ঘরে ঢুকে যাই তাহলে তো থেকেই যাবে। তা ঘড়ি দেখছি আর এদিকের কাজকর্মগুলো করছি, জামা কাপড় এদিক সেদিক যেখানে যা ছিটানো ছিল সব গুছিয়ে নিচ্ছি। এগুলো শুকিয়েছে, সরিয়ে দিই। যতই ঘর ঝাড় দেওয়া হোক আর মোছা হোক, বিছানা তো আমার গুছানো হয়নি, কেননা এ বসে বসে এতক্ষণ মোবাইলে কাজ করছিল নিউজ দেখছিল। তখন বিছানাটাও গুছিয়ে ফেলি, আর বাবুসোনাকে একবার ডেকে দিই। ওর বৃহস্পতিবারে কাজের চাপ থাকে তো। বাবাই, ও ভাই, আমি ডাকার আগেই আমার ছেলে উঠে গেছে। দেখি বিছানায় বালিশটাকে ওইদিকে ঘুরিয়ে ও শুয়ে শুয়ে মোবাইল করছে। এই যে বিছানাটা গুছিয়ে নি। আর ওইদিকে গতকাল টবের মাটিগুলো ঢেলেছি, ওই রুমটাও। এখন যদি ওইদিকে যাই, এদিকে আবার দেরি হবে। যেগুলো ভাঁজ করছি বুঝতেই তো পারছো যে পর্দার স্ট্যান্ডের এখানে দেওয়া ছিল, এগুলো শুকিয়ে গেছে। তবে তাওয়ালটা গতকাল ছাদেই দিয়েছিলাম। এই তাওয়ালটা একটু টেরিকট টাইপের, পলিস্টার টাইপের, এই জন্য ছেলে ইউজ করে না। তা তাওয়ালটা গতকাল ধুয়ে দিয়েছি। কেন বলো তো, এই যে সামনেই বিয়ে বাড়ি, এবার যদি লাগে থাকে, এই জন্য ধুয়ে দিয়েছি, রেখে দিই ঠিকঠাক। তখন তো কত কি লাগবে হাত মুছতে। আমার মা যেহেতু গড়িয়াটা বিজনেস করে, তাই নাইটি বলো, তাওয়াল বলো, যে কোনো জিনিস চট করে লাগলেই কিন্তু মাকে বলে দিলেই মা নিয়ে আসে। আর তাওয়াল এখনও পর্যন্ত কোনো সময় আমার কিনতে হয়নি। মা যখনই কেনে, ওই দিদির ছেলে, বোনের ছেলের, আমার ছেলে, এদের একদম যখনই কিনে দেয় সবাইকে একটা করে দেয়। এবার ফুলের টবটা নিয়ে চলে যাচ্ছি এই দিকে দক্ষিণ পাড়ে। ওই যে গতকাল সন্ধ্যাবেলা ছড়িয়ে ছিটিয়ে আমি গাছ লাগিয়েছিলাম, তারও কিছুটা মাটি রয়েছে। ওই মাটিটা এই টবটা ফাঁকা আছে, এর মধ্যে তুলে দিই। তো ওই এক কাজ করতে গেলে আরেক কাজ, হঠাৎ সে দেখতে পেলাম
যে ওই যে রং মিস্ত্রিরা রং করেছে আর এখানে হলুদ টাইপের মানে রঙগুলো লেগে গেছে। দিদি সেদিন এসে বলেছিল যে একটু ঘষে দিস। তা আমার না চোখ মানে ওই যে কাজে ব্যস্ত থাকি, হঠাৎ এগুলো দেখতে পেয়ে ভাবলাম দূর, দেরি যখন হয়েছে ঠাকুর ঘরে ঢুকতে, বরঞ্চ আমি এই ঘরটা একটু ভালো করে একটু ঘষে পরিষ্কারই করে নিই, নাহলে কেমন লাগছে। আর যেই ঘষা দিচ্ছি গো কি সুন্দর উঠে যাচ্ছে। তা ভাবলাম যে না, এই কাজটা আমি করেই ফেলি। দেখো এই যে এইসব জায়গাগুলোতে রং লাগিয়েছে, এখনও তো রং মিস্ত্রিদের কাজ একটু বাকি আছে, আসলো না এখনও পর্যন্ত আসেনি। তবে করব, ফোন করব, পুজো টুজো যাক তারপরে ফোন করব। বেশি দিনের মানে কাজ নেই, হয়তো একদিন দুদিনে কাজ আছে। সাইডগুলো ঘষে দেখলাম ফ্লোরের মাঝখানেও কেমন হলুদ হলুদ হয়ে রয়েছে, সেটাও ঘষা শুরু করলাম। দেখো রঙের দাগগুলো আমি এখানে শ্যাম্পু ঢেলে যে আমি ইসে করবো না, মানে ঘষবো যে, সেটা হবে না। এই যে রঙের কৌটা টৌটা কিছু রয়েছে, এইভাবে ঘষে দিচ্ছি, উঠে যাচ্ছে। সে ঘর মুছবো, বৃহস্পতিবার পুজো দিতে যাবো তাড়াতাড়ি, আর এই ঘরে যে মাটি ঢেলেছে বলে একটু মুছবো। তা ভাবলাম যে ঠিক আছে, একটু দেরি হয় হোক, এই যে লালচেগুলো একটু ডলে নিই, মানে উঠে যাবে। দেখো এইদিকে আমার কতটা সময় গেল, তো সেটা করতেই হবে। উঠে গেছে জানো তো, আরও একবার দুবার ঘষতে হবে, হলুদ হলুদ ভাবটা উঠে গেছে। এই যে রং মিস্ত্রিরা এখনও তো একটু বাকি আছে, কবে এসে করবে আবার দাগ ঘুরিয়ে যাবে। এই যে পরে ভাবছি কি বলতো, যে কালী পুজোটা গেলেই তো টুকটাক করে কেনাকাটি শুরু হবে। ভাবছি এই ঘরে সব সরিয়ে রেখে এই ঘরে আস্তে আস্তে রেখে দেবো সব কিছু কেনাকাটি। তারপরে মানে কম তো কেনাকাটি না, এটা বিয়ে বাড়ি। আর আজকে ক তারিখ হয়ে গেল? 3 তারিখ হয়ে গেল। দেখতে দেখতে এই অক্টোবরের 3 তারিখ, নভেম্বরের 3 তারিখ হলে ডিসেম্বরের 3 তারিখে তো মানে তৈরি, পুরো প্রিপারেশন শুরু। ওই দিকের ঘরটার মোছা হয়ে গেছে, তাড়াতাড়ি আমি ঠাকুর ঘরে যেতে পারবো। কিন্তু এই দিকে আবার এক্সট্রা কাজ, এর থেকে বরঞ্চ এই কাজটাই আগে করে নিলে সকাল সকাল ভালো হতো। ঠিক আছে। আর আমাদের এই পাখাটা ছোট্ট হলে কি হবে, খুব সুন্দর হাই স্পিডে পাখা, আওয়াজ। যাই এবার গিয়ে স্নান করি। এখন বেশ চকচক লাগছে, ওই বড় রুমটার মতোই এইটাও বেশ চকচক করছে। দেখো হলুদ হলুদ ভাবটা গেছে, আর এই দিকটা যে ঘষেছি এইটারও হলুদ ভাবটা একটু গেছে। এই রুমটায় এখন আর কিছু রাখি না, আর আমার পরিষ্কারের অতটা ঝামেলাও থাকবে না। এদিকে জানলাটা একটু খুলে দিই। এই দেখো একটা জিনিস দেখাচ্ছি দাঁড়া। এই দেখো আমাদের জানালা দিয়ে পান পাতার মতো ওর মধ্যে ছোট্ট ছোট্ট আলু, মানে এগুলো কি আলু ঠিক বলতে পারবো না। এই গাছটা আমাদের বাড়ি বছরের পর বছর মানে থেকেই যায়। আর পক না, এবার চাই স্নান করি। পর্দাটা কোথায় রাখলাম, কেন আমি যে ওড়না পরে কাজ করি সেটাকে না ধুলে স্নানের সময় আবার কোন কাজ করবো। ওয়েদারটা তো আবার মেঘলা মেঘলা করেছে। স্নান হয়ে গেছে, কিন্তু যে উদ্দেশ্যে সকাল থেকে তাড়াহুড়া করলাম সেই কাজটাই হবে না, পুজো দিতে পারবো না। তা ভাবলাম যে ঝটপট একটু মন্দিরের দিকে যাই, গিয়ে মেসোর সঙ্গে, পুরোহিত মেসোর সঙ্গে একটু কথা বলে আসি। ঠাকুর ঘরের দরজাটা সকাল হলেই খুলে দেওয়া হয়, তা এখন দরজাটা বন্ধ করে দিলাম, কেননা ঠাকুর ঘরে আর ঢুকবো না। আর এইদিকে রাস্তায় গিয়ে মেসোকে ডাকলাম, মন্দিরের কাছে গিয়ে। মেসো তখন পুজো করছিল, পুরোহিত মেসো। তা উনি বেরিয়ে এসে আমার সঙ্গে কথা বলল। তা মেসোর সঙ্গে কথা বলে আবার বাড়ির দিকে চলে আসলাম। গেছিলাম ওই ব্রাহ্মণ মেসোর কাছে, আর বলো না, মেসোকে একটু জিজ্ঞাসা করতে গেছিলাম। স্নান তো করলাম, তা শাশুড়ি ফোন করেছে, ঠাকুর ঘরের দরজা তো দিয়ে দিলাম দেখলে, আর মন্দিরে গিয়েও ঢুকলাম না। শাশুড়ি ফোন করেছে কি, আমাদেরই এক রিলেটিভ মানে এক্সপায়ার হয়েছে, যার জন্য এখন পুজো টুজো বন্ধ।
3 দিন পালন করতে হবে। 3 দিন কী কারণে পালন করতে হবে বুঝতেই পেরেছ। কীভাবে মারা গেছে, কি হয়েছে, সেই সব আমি আর সোশ্যাল মিডিয়া এখানে তো মুখ খোলাটা উচিত না। 3 দিন পালন করতে হবে। তা ওই ব্রাহ্মণ মেশোকে গিয়ে বললাম যে মেশো, আমি কি সিঁদুর টিঁদুর পরতে পারবো? তা বললো হ্যাঁ, তুই সিঁদুর টিঁদুর পরতে পারবি। আর বললো যে নিরামিষ আমরাও জানি। তা বললো ওই নিরামিষ রান্না কর। তা বললাম সেদ্ধ ঠেদ্ধ? বললো না, তুই ফোড়ন দিয়েই কর, অসুবিধা নেই, শুধু মানে খেতে তো হবে, যে চলে গেছে আর তোরা তো বেঁচে আছিস, তোর তো খেতে হবে, ডাল তরকারি যা হোক করে খা। তা ব্রাহ্মণের কাছে শুনে আসলাম, বুঝেছো তো। শাশুড়ি মা বাজার থেকে ওখানে চলে যাবে, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে যাবে একবার। তা আমি এদিকে মটর ডাল নিয়ে এসেছি, রান্নাবান্না করি, আর ছেলেকে দেখে কি খায়। আর একটা সে পাউরুটি নিয়ে আসলাম, ওকে চা দিয়ে পাউরুটি ছেঁকে দিই, খেয়ে নিই। আর আজকে আমার মন্দিরে যে আন্টিটা থাকে ওনাকে একটু বলে আসলাম, আজকে আমার একটা নিমন্ত্রণ ছিল। আমাদের মন্দিরে এক দিদিভাই আছে, সেই দিদিভাইয়ের মেয়েটার না আজকে সাধ। তা আমাদের মন্দিরে বেশ কয়েকজনকেও করেছে, আমাকেও নিমন্ত্রণ করেছিল। তা আমি ভেবেছিলাম দুপুরে যখন তৈরি হয়ে যাব তোমাদের তখন বলবো। তা আন্টিকে বলে আসলাম যে দিদিটাকে বলে দিও যে আমি যেতে পারছি না, কারণ এত মানে বেশ অনেক দিন আগেই নিমন্ত্রণ করেছে মেয়ের স্বাদের জন্য। মানে যে আন্টি একটু বলে দিও। তা এখন 3টে দিন, আজকে কী বার? বৃহস্পতি, শুক্র, শনি। এই সপ্তাহে শনিবারও মন্দিরে যাওয়া হবে না, আর রবিবার থেকে আবার সব ঠিক আছে যাই। এদের খাবার টাবার দিই, সব আবার রান্নাঘরে ঢুকে সব কিছু, এমনি তো মোছামুছি ছিল, ধোয়া ঠোয়া, তাও ফ্রিজ ট্রিজগুলো আবার মুছে নিলাম। ম্যাগি মশলা ছাড়া ম্যাগিটা করে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে করে দিয়েছি। ডালটা ভিজিয়ে নিলাম, আর ভাবলাম যে কি বোকামি করলাম। সকালবেলা যদি আমি আজকে এক একদিন বৃহস্পতিবার স্নান করেই ঠাকুর ঘরে চলে যাই, আজকে যদি আমি স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে নিতাম, বৃহস্পতিবার আমার ঘরটাও পাতা হলো না, আর ঠাকুরকে সেবাও দেওয়া হলো না। কী আর করা যাবে। এদিকে ছেলের ম্যাগিটা ওই একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বলে ও মা এইভাবেই খাবো? আমরা হ্যাঁ বাবা এইভাবেই খেতে হবে। একটু নুন দিয়েই দিয়ে আসলাম, বলে ও মা এইভাবে খাবো? আমি যে হ্যাঁ বাবা এইভাবে খা। আর রুটিটা আমাদের ওকে দেবো, চা দিয়ে রুটি দিয়ে দেবো। ও বললো খাবে পাউরুটি। ছেলেকে একটু আলু সেদ্ধ থাকলে ওপরে দিয়ে দিলে ওর পাউরুটিটা খেলো। তা আলু সেদ্ধ তো, আর গরম গরম ভাত আলু সেদ্ধগুলো একটু বেলায় বসিয়ে দেবো। বাটারটা না জমে যায়, এই জন্য আমি টুকরো টুকরো করে কেটেই রাখি, এতে সুবিধা হয় জানো তো, পিস পিস করা থাকলে। ওই যে রুটি টেবিলে রেখেছি, খেয়েছে বাবু? আমাদেরও পরে বললো আর চা করো না, বাটার দিয়ে রুটি খাবো। আর বললো যে সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, ধোয়া পাকলা? আমরা হ্যাঁ সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে নিয়েছি, ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করা হয়ে গেছে। তা ওকে বললাম যে মা ওই বাড়িতে যাবে যেখানে ঘটনাটা ঘটেছে। তা গেলে কি হবে, ওখানে গিয়ে কিছুই মানে নেই ডেড বডি, কেননা সমস্ত কিছুই বেশ কয়েকদিন আগেই ঘটনাটা ঘটে গেছে। আর বাড়িতে গতকাল খবরটা এসেছে, বুঝতেই তো পারছো। তোমাদের বললাম যে 3 দিনে কাজ হবে, আর 3 দিনে মৃত্যুটা মানে কেন কাজ হবে সেটা বুঝতেই পারছো, স্বাভাবিক মৃত্যু না। তাই এইরকম একটা ঘটনা মানে প্রস্তুত ছিল না কেউ। হঠাৎ করে তার বাড়ির পরিবারেও খবরটা এসছে কালকে, আর আমরা আজকে সকালে পেলাম। তা আজকের থেকেই তারাও পালন করবে, আমরাও পালন করব, এটাই। আর এর থেকে বেশি কিছু তোমাদের আমি মুখ খুলে বলতে পারছি না, বুঝতেই তো পারছো। মানে সব কথা তো সব সময় আমি তো কোনো কথা চেপে থাকি না, কিন্তু এই বিষয়টা আমি বলতে পারছি না। শুধু এইটুকুই তোমাদের বলতে পারছি যে আমাদের এক রিলেটিভ সে এক্সপায়ার হয়ে গেছে, যার কাজ 3 দিনে আমাদের করতে হবে, মানে 3 দিনে আমাদের ওষুধটা পালন করতে হবে। তা দুজনে সেই সব বিষয়ে আলোচনা করছিলাম। যে তবে কি যে মানে এক্সপায়ার হয়েছে, বিয়ে শাদী করেনি, একাই ছিল, ব্যাচেলারই ছিল। তা যাক, এখন কি করা যাবে, তার মানে ভগবান সময় হয়েছে তাকে নেওয়ার, কিন্তু বললাম না অস্বাভাবিক একটা মৃত্যু। এই রকম আলোচনা করতে করতে আর পুজোটাও চলে এসেছে দোরগোড়ায়, তার মধ্যে এরকম একটা ঘটনা, সত্যিই খারাপ লাগছে। কিন্তু খারাপ লাগলেও আমাদের হাতে তো কিছু না, যেটা হওয়ার সেটা তো হবেই। এত বিরক্তি করে না।
মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে জলপাইগুলো কেটে নেব ডালের জন্য, আর আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধ ভাতে দেবো না, বুঝেছো তো, খোঁজা তারপরে ভাত আমার তো একটু ফুটলেই হয়ে যায়। তা আলু সেদ্ধটা আলাদাভাবে প্রেশার কুকারে করব, আর উচ্ছে সেদ্ধও দেবো। উচ্ছে সেদ্ধটা আলাদা করতে হবে, কারণ আলুর সাথে উচ্ছে একবারে সেদ্ধ দিলে মাখলে আমার ছেলে খেতে পারবে না। আর আজকে তো আমার বাবুর খাওয়া নিয়ে একটু প্রবলেম, তবে না এই সময় ও যে কোনো পুজো পার্বণ বা এরকম কোনো ঘটনা থাকলে ও তখন কোনো বায়না করে না বা কোনো কিছু বলবে না। ও তাতে কম খাবে, 2 গাল বা 3 গাল ভাত খাবে, তবুও বলবে না যে মা আমাকে এটা সেটা করে দাও। এইদিকে নিশ্চিন্ত, কিন্তু মনটা আমার তো কেমন একটা করে যে ও তো খেতে পাচ্ছে না এরকম। কিন্তু না, আজকে বললো মা তুমি ওই মটর ডালই করো, আজকে আর মুগ ডাল আমার জন্য আলাদা করতে হবে না। তা মটর ডালটা না যতটা এনেছি ততটাই সেদ্ধ করে নিলাম। একটু বেশি করে থাকলে ওটা আবার বাটিতে রেখে দেবো, কারণ কালকেও তো আমাদের একটু নিরামিষই খেতে হবে। তার জন্য মটর ডালটা একেবারে সেদ্ধ করে নিলাম। আর আজকের ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই লঙ্কাগুলো আছে বেশ ভালোই হলো, কেন বলো তো, ওই একটু ডাল সেদ্ধ দিয়ে, ডাল সেদ্ধ তারপরে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মটর ডালটা তোমাদের দেখাচ্ছি, আজকে মটর ডালটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, আর এই ভাতের মধ্যে আলু দিলে প্রচণ্ড সমস্যা হয়ে যায়। রান্নাবান্নার কী দেখাবো, ওই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেল, আর ডালের মধ্যে জলপাই দিয়ে দিলাম। এবার তখনও শাশুড়ি মা আসেনি, বললাম যতই ব্রাহ্মণ মেশো বলুক ডালটা আমি ফোড়ন দেবো না, রেখে দিই, তারপরে মা আসুক শুনে তারপরে ডালটা বরঞ্চ ফোড়ন দেবো। তো এইভাবেই ডালটা আমরা জলপাই দিয়ে রেখে দিলাম, আর আলুটাও সেদ্ধ ওই যে বের করে রেখে দিলাম। উচ্ছের সেদ্ধটা এখনও প্রেশার কুকারে আছে, যখন খাবো মেখে নেব। তা এই যে ডালটা আর ফোড়ন টোড়ন দেইনি, এইভাবেই খাওয়া হয়ে গেছিলো আজকে, জানো তো। একটু লঙ্কা নিয়েছি, আর আমার বাবুকেও এইভাবে ডালটা মেখে দিয়েছি, তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডাল আলু সেদ্ধ রান্না করতে আর কতক্ষণ লাগে, রান্নাঘরটা আবার মুছেছি, ঝাড় দিয়ে রান্নাঘরে কড়াই টড়াই যেগুলো বেরিয়েছিল ধুয়ে ঠুয়ে এসে এখানে বসে রইলাম। থাকা হয়ে গেছে, এমনি সময় কাজ করে সময় পাই না, আর কাজ যখন থাকে না তখন বসে থাকতেও বিরক্তি লাগে। এখন তো কোনো কাজ সেরকমভাবে করাও যাবে না। কন্টেনারটার মধ্যে একটু মটর ডাল সেদ্ধ ছিল, সেটা রেখে দিলাম, আর ফ্রিজ পুরো পরিষ্কার। যা যা ছিল মোট কথা, নিচেও মায়েদের অনেকটা ভাত ছিল, তারপরে আমার এখানেও ভাত ছিল কিছুটা, এক্সট্রা একটু ভাত থাকে তো, ভাত তারপরে হচ্ছে সবজি রান্না করা টুকটাক প্রত্যেক দিন যে থাকে সেগুলোই যা ছিল সব ফেলে ফ্রিজ পুরো পরিষ্কার। ছেলে খেয়ে গেল, ওই আলু সেদ্ধ ডাল দিয়েই খেয়েছে, ওই অল্প একটু খেয়েছে। আর আমি না নারকেল করে করছি, নারকেল দিয়ে ঘি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত। আমার বাপের বাড়ির দশমীর দিন খায় নারকেল কোড়া ঘি দিয়ে, তাই নিরামিষ যখন আমি বললাম একটু আমাদেরও তো খাবে না, নারকেল টারকেল দিয়েও খায় না। অন্ধকার করেছে, 3টে বাজে এই খাওয়া হলো, খেয়ে একেবারে অল্প বাসন তো, বাসন টাসন এমনিও ধুয়ে নিয়েছি। ডাল আলু সেদ্ধ আর নারকেলটা দিয়েও মেখে খেলাম। রাত্রে আবার একটু গরম ভাত আলু সেদ্ধ দিয়ে নেবো, হয়ে যাবে। একদম বাসন টাসন যা ছিল সব ধুয়ে ঠুয়ে রাখলাম। ছেলে দোকানে, দেখো কি অন্ধকার করেছে, ছেলেটাকে নিয়ে একটু অসুবিধা হচ্ছে খাবার। এমনিও ও কিছু বলে না, ওকে মানে এই সময়টা ও বুঝে নেয় যে কোনো একটা ই হলে বলে ও ঠিক আছে মা। আমার শাশুড়ি আবার বললো যে না, ওকে তুমি ঠিকঠাক করে দাও, কালকে সোয়াবিন টোয়াবিন ওকে রান্না করে দেবে, নাহলে ডাল আলু ভাজা করে দেবে। বললাম ঠিক আছে, কালকে নাহলে দেবো করে। বলো ওর তো খেতে হবে, আর অসুবিধা হবে না, ডাল ফাল ফোড়ন দেবে, সেটা বললো শাশুড়ি মা। দেখি কালকে ওই নিরামিষই খাবো, ওই রকম করে করতে হবে। বৃষ্টি নেমে গেল, খালি একবার করে দাও, একবার করে তোলো, এই কাজ।
করে বাইরে বৃষ্টি পড়ছে, ও তো আরও কাদা হয় বেশি। আর আজকে সন্ধ্যাবেলা কী হয়েছে জানো, আমি দোকানে গেছি, দোকানে গিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে তাড়াতাড়ি করে উঠে চলে আসতাম যে যাই গিয়ে সন্ধ্যা পুজো দেবো। ও বলে সন্ধ্যা পুজো দেবে? আমি ও দেবো না তো। তার শাশুড়ি মা বললো যে বেশি জামা কাপড়ও তো ছাড়া করতে হবে না, তাহলে কিন্তু ধুতে ধুতে বেশি কষ্ট হবে, যা আছে ওইগুলোই পরে ঠরে কটা দিন, মানে 3টে দিন তো। ঘটনাটা ঘটে গেছে 2-3 দিন আগেই, মানে 2-3 দিন কেন, মনে হয় সব কত দিন হবে, তাও 4-5 দিন ধরে ঘটনাটা ঘটে গেছে। কিন্তু আমরা যেহেতু আজকে খবর পেলাম, তা নিয়মটা যেহেতু আমাদের আজকেই করতে হবে, মা বললো যে না, যেহেতু জ্ঞাতি, তারা আমাদের বাড়ি যাওয়া আসা করে না, কিন্তু যেহেতু জ্ঞাতি তার নিয়মটা তো পালন করতেই হবে 3 দিনের। তারাও মানে যাদের বাড়ির ঘটনা তারাও বেশ কয়েকদিন পরই আজকেই খবরটা পেয়েছে, যার জন্য তারাও নিয়ম পালন করছে, আমরাও পালন করছি। তা এইভাবেই তো জ্ঞাতি আসা যাওয়া থাক আর না থাক, যেটুকু নিয়ম সেটুকু তো পালন করতেই হবে। আর ছেলে তো বিকেলবেলা বলছে ও মা আমার খিদে পেয়েছে। আমলাম ঠিক আছে, আমি রাত্রে ভাত করবো, গরম ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিস। তারপর তো বেরোলো, এখন 4টে বিস্কুট জল দিয়ে খেয়ে বেরোলো, দেখা যাক। আর আমি এখন একটু চা খাই। আর কাজ না থাকলে এই ছোটো জগন্নাথ হয়ে বসে থাকতে ভালো লাগে বলো? কিছু করতে পারছি না, না আলমারি গুছাতে পারছি না, কিছু করতে পারছি। আলমারিটা এখন ধরবো না, জামা কাপড় রয়েছে ওর মধ্যে, যেহেতু ওষুধ। তারপরে তো গঙ্গা জল টল ছিটিয়ে দেওয়া যাবে, ওখানে ঘরে রয়েছে। আলমারি তো সব বের করে ধোয়া হয় না। চলো একটু কথা বলে নিলাম, এখন গিয়ে একটা মানে মোবাইলে বসে একটু টুকটাক কাজ টাজ করি, কারোর ভিডিও দেখার হলে দেখি, সময়টা তো কাটাতে হবে। বাইরের কেমন প্যাচপ্যাচে ওয়েদার, এখন বাজে রাত 10:45। আমি একটু ভাত বসিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। শুভরাত্রি।